যুক্তরাষ্ট্র ইরানের অনলাইন যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, হরমুজ প্রণালী মুক্ত হলেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত। ইরানের সঙ্গে খসড়া চুক্তিকে মধ্যপ্রাচ্যের শান্তির বড় পদক্ষেপ বললেন ট্রাম্প, দিলেন ইউক্রেন ও লেবানন যুদ্ধ থামানোর ইঙ্গিত। B-52 বোমারু বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ট্র্যাজেডি বলেছে মার্কিন বিমান বাহিনী, কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত দল। যুক্তরাজ্যে 16 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের ঘোষণা, আওতামুক্ত থাকছে মেসেজিং অ্যাপগুলো। এবং ইডি ও সিআইডির ম্যারাথন জেরা, মাথা নত না করার হুঙ্কার তৃণমূল নেতা অভিষেকের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন। সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। আনুষ্ঠানিক শোয়ের আগেই অনলাইনের মাধ্যমে যুদ্ধবিরতির সমঝোতা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবারের মধ্যে সম্পূর্ণ মুক্ত হচ্ছে হরমুজ প্রণালী। ইতিমধ্যে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারকে নিজেদের বড় বিজয় দিচ্ছে তেহরান। নৌ অবরোধ তুলে নেওয়ায় হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এই শান্তি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই বড় অগ্রগতি। কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই ভার্চুয়াল মাধ্যমে শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ওয়াশিংটন নৌ অবরোধ তুলে নেয়ায় ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক সাগরে চলাচল শুরু করেছে ইরানের তেলবাহী জাহাজ। এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও ইরান বলছে এটি যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি রক্ষার একটি প্রাথমিক পরীক্ষা। চুক্তির প্রাথমিক শর্ত অনুযায়ী আগামী 60 দিন দুই দেশের মধ্যে চূড়ান্ত পারমাণবিক আলোচনা চলবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, এই সময়ে আন্তর্জাতিক পরিদর্শকরা খুব দ্রুত ইরানে যাবেন। চুক্তির খসড়ায় উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে ইরানের জন্য $300 বিলিয়ন একটি পুনর্গঠন তহবিলের প্রস্তাব রাখা হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়ার খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে এই শান্তি চুক্তিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন তারা এই চুক্তি মানতে বাধ্য নয়। নেতানিয়াহুর দাবি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন দখল করে রাখবে। মার্কিন ইরান চুক্তির পরও সোমবার লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘাত ও গোলাগুলি অব্যাহত ছিল। একদিকে ওয়াশিংটন তেহরানের সমঝোতা, অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যায় তা দেখতে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী শুক্রবারের জেনেভা সম্মেলনের দিকে। আজহার স্বপ্নিল, আরটিভি। ইরানের সঙ্গে হওয়া খসড়া শান্তি চুক্তিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেন ও লেবাননে চলমান সংঘাত বন্ধের উদ্যোগ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। সোমবার ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। বলেন, ইরানের সঙ্গে সমঝোতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতার পথ সুগম করবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন তার পররাষ্ট্রনীতি ও বাণিজ্যিক অবস্থান নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইরান ইস্যুতে অগ্রগতিকে স্বাগত জানালেও ফ্রান্সের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি, ন্যাটো নিয়ে ওয়াশিংটনের অবস্থান এবং অভিবাসন প্রশ্নে ট্রাম্পের কঠোর বক্তব্য নিয়ে অস্বস্তি রয়েছে অংশীদার দেশগুলোর মধ্যে। সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকেও ইরানের সঙ্গে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সাফল্য তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, এই সমঝোতা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং বৃহত্তর কূটনৈতিক অগ্রগতির পথ খুলে দিতে পারে। গাজাগামী মানবিক সহায়তাবাহী নৌবহরের কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া। দেশটির ফেডারেল পুলিশ জানায়, অভিযোগগুলোর বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এর সঙ্গে বৈঠক করেন গ্লোবাল সমুদ ফ্লোটিলার
4 নারী কর্মী। বৈঠকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন তারা। এ সময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কর্মীদের একজন বলেন, পররাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং পুলিশও বিষয়টি নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির দূতাবাসের এক মুখপাত্র জানান, এসব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এবং এ বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগও জমা পড়েনি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের চুক্তি হলেও মার্কিন বাজারে জ্বালানির দাম স্বাভাবিক হতে কয়েক মাস লেগে যেতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হরমুজ প্রণালী পুনরায় খোলার খবরে বিশ্ববাজারে তেলের দাম 3 মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নামলেও এখনই স্বস্তি পাচ্ছে না মার্কিন ভোক্তারা। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধকালীন স্থবিরতা কাটিয়ে তেল উৎপাদন বাড়াতে এবং বন্দরগুলোর জট কমাতে সময় লাগবে। এর ওপর গ্রীষ্মকালীন বাড়তি চাহিদার কারণে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন পেট্রোল $4 ওপরে বিক্রি হচ্ছে। শুধু জ্বালানিই নয়, সার ও পরিবহন খরচ বাড়ায় দেশটিতে টমেটো ও গরুর মাংস সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যের দামও আকাশ ছোঁয়া, যা সহজেই কমার সম্ভাবনা কম। রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেন ও মলদোভাকে জোটে নিতে আনুষ্ঠানিক সদস্যপদ প্রক্রিয়া শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। লুক্সেমবার্গে এক সম্মেলনের মাধ্যমে এই ঐতিহাসিক আলোচনা শুরু হয়। যুদ্ধের হাত থেকে বাঁচতে এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে যুক্ত হতে ইউক্রেন এই সদস্যপদকে সবচেয়ে বড় নিরাপত্তা কবচ বলে মনে করছে। হাঙ্গেরির দীর্ঘদিনের আপত্তির পর দেশটির নতুন সরকার ভেটো প্রত্যাহার করায় অবশেষে এই আলোচনার পথ খুলেছে। তবে পূর্ণ সদস্যপদ পেতে দেশ দুটিকে বিচার বিভাগ, মানবাধিকার ও দুর্নীতি দমন সহ 35টি ক্ষেত্রে বড় ধরনের রাজনৈতিক সংস্কার করতে হবে। পুরো প্রক্রিয়াটি সফলভাবে শেষ হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে উড্ডয়নের পরই রানওয়ের কাছে বিমানটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে বিমান ক্রুদের পাশাপাশি বোয়িং কোম্পানির 2 জন কর্মীও আছেন। এই ভয়াবহ দুর্ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছে মার্কিন বিমান বাহিনী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই কাজ শুরু করেছে তদন্ত দল। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মার্কিন বিমান বাহিনীর B-52 মডেলের একটি বোমারু বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 8 জন। স্থানীয় সময় সোমবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে উড্ডয়নের পরেই বিমানটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। নিহতদের পরিচয় এখনও প্রকাশ হয়নি। নিহতদের মধ্যে বোয়িং কোম্পানির 2 কর্মীও আছেন। দুর্ঘটনার পর বিমান ঘাঁটির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় 30 দিন সময় লাগতে পারে, আর পূর্ণাঙ্গ তদন্ত শেষ হতে সময় লাগবে 6 মাসেরও বেশি। ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন অ্যাডওয়ার্ডস এয়ারফোর্স বেজের কমান্ডার কর্নেল জেমস হেইস। আমরা 8 জন মহান আমেরিকানকে হারিয়েছি। দুর্ঘটনাটি ছিল অসহনীয়, যেখান থেকে বেঁচে ফেরা খুব কঠিন ছিল। নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আর এই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। 1950-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে এই B-52 বোমারু বিমান। দীর্ঘ পাল্লার বিমানটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বিমান শক্তির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইথিওপিয়ায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি বাস পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে অন্তত 31 জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় 100 মিটার নিচে আছড়ে পড়ে।
পাহাড়ি আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘাত কবলিত ওই অঞ্চলে অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধার সেবার অভাব থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে আহতদের সাধারণ যানবাহনে করে হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু হয়। মূলত ট্রাফিক চিহ্নের অভাব ও দুর্বল অবকাঠামোর কারণে দেশটিতে প্রায় এমন দুর্ঘটনা ঘটে। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলো এর আওতামুক্ত থাকবে। শুধু সামাজিক মাধ্যমই নয়, বিশ্বের সবচেয়ে কঠোর এই নীতিমালার অধীনে গেম ও লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে অপরিচিতদের সাথে শিশুদের যোগাযোগের সুযোগও বন্ধ করা হবে। মেটা সহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এই ঢালাও নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছে, এতে কিশোর কিশোরীরা আরও অনিরাপদ ও অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের দিকে ধাবিত হতে পারে। পশ্চিমবঙ্গের দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 11 ঘন্টার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্সে এই জেরা চলে। তদন্তকারীরা মূলত তার পারিবারিক সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস এর আর্থিক নথিপত্র এবং কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন নিয়ে তাকে প্রশ্ন করেন। এর আগের দিনই বিধায়কদের স্বাক্ষর জাল করায় মামলার সিআইডি তাকে 8.5 ঘন্টা জেরা করেছিল। টানা 2 দিনের চাপ সামলে ইডি দপ্তর থেকে বের হয়ে অভিষেক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে বা দমন পীড়ন করে রাজ্যকে বিরোধী শূন্য করার চেষ্টা করছে বিজেপি। আরও জানান, কোনো অবস্থাতেই মাথা নত করবেন না তিনি। নীতিগত সুদের হার বাড়িয়ে 1% করার সিদ্ধান্ত নিয়েছে জাপান, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংক অফ জাপানের জন্য সর্বোচ্চ। মঙ্গলবার ঘোষিত এই সিদ্ধান্তের ফলে সুদের হার 0.75% থেকে বেড়ে 1% দাঁড়ায়। বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। 1990-এর দশকে সম্পদ বাজার ধসের পর অর্থনীতিকে চাঙ্গা করতে সুদের হার ব্যাপক হারে কমিয়ে আনে জাপান। এরপর দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দেশটিতে সুদের হার ছিল প্রায় শূন্যের কাছাকাছি। তবে মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় 17 বছর পর 2024 সালের মার্চে প্রথম সুদের হার বাড়ায় জাপান। বিশ্লেষকরা বলছেন, সুদের হার বৃদ্ধি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করলেও ঋণের খরচ বাড়িয়ে ব্যবসা ও ভোক্তা ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখাই এখন জাপানের কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সীমা আহমেদ। আগামী 4 আগস্ট অনুষ্ঠিত হবে স্টেট রিপ্রেজেন্টেটিভের প্রাইমারি নির্বাচন। মিশিগানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনী অঙ্গীকার, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের রূপরেখা তুলে ধরেন সীমা আহমেদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করা সীমা আহমেদ ইতোমধ্যে কমিউনিটি বাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। মিশিগানে একমাত্র বাংলাদেশি আমেরিকান মুসলিম নারী স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচিত হলে বিদেশের মাটিতে বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করবেন তিনি, এমনটাই আশা মিশিগানের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সীমা আহমেদ। তাহলে আমাকে একটু সুযোগ দেওয়া হবে, দেখেন আমি পারি কিনা, কারণ আমি গভর্নমেন্টে কাজ করেছি আগে, কস্ট কমিয়ে এফিসিয়েন্সি বাড়ানোর এইসব কাজ আমি আগে করেছি সারা আমেরিকায়। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।